আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো ডায়না এমরোজ লাকির লেখা 'এলিজা'। আপনারা যারা এই বইটি কালেক্ট করতে চান, চাইলে আপনারা ভিডিও ডেসক্রিপশনের লিংক থেকে বইটি সংগ্রহ করতে পারেন অথবা বই অঙ্গনের ফেসবুক পেজে মেসেজ দিয়েও বইটি সংগ্রহ করতে পারবেন। 'এলিজা' লিখেছেন ডায়না এমরোজ লাকি। আর আপনাদের সাথে আমি আছি, আপনাদের সবার অপ্রিয় পাঠক মাহিয়ান আহমেদ। একটি নিস্তব্ধ সকাল। শহর তখনও স্বাভাবিক ছিল। যতক্ষণ না একে একে নিখোঁজ হওয়া শুরু করে ঠিক ২৭ বছরের তরুণরা। প্রথমে গুজব, তারপর আতঙ্ক। কিছুদিন পর শহরের খালবিল থেকে ভেসে ওঠে নিখোঁজ তরুণদের নিথর দেহ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা তখনই সামনে আসে যখন ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায় মৃত তরুণদের শরীরে হৃদযন্ত্র নেই। কেন শুধু ২৭ বছর বয়সী তরুণ? কেন হৃদযন্ত্রই লক্ষ্য? এটা কি নিছক খুন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর অবিশ্বাস। মানুষ সন্দেহ করতে শুরু করে মানুষকেই। নিশ্চয়ই সে মানুষ নামক নরখাদক। এলিজা শুধু একটি অপরাধের গল্প নয়, এ এক অন্ধকার সময়ের দলিল, যেখানে প্রশ্নের চেয়ে উত্তর বেশি ভয়ঙ্কর, যার প্রতিটি অধ্যায়ে রয়েছে থ্রিল, রয়েছে অজানা ভয়ের এক শিহরণ। এটা ছিল বইয়ের শুরু। এরপরে লেখিকা বইটি উৎসর্গ করেছেন তার মা বাবাকে, এবং তার মা বাবার দোয়া ছিল বলেই আজ বইটি আপনাদের হাতে। এবং লেখিকা কিছু কথা লিখেও দিয়েছেন, আমরা একটু সেটাও জানার চেষ্টা করি। বই অঙ্গন আমার লেখক জীবনের প্রথম প্রকাশনী। এই উপন্যাসটি বই অঙ্গনের জন্য আমার লেখা প্রথম উপন্যাস। প্রকাশনীর কর্ণধার আলামিন ভাইকে আমার অশেষ কৃতজ্ঞতা। এই নবীন লেখকের পথ চলায় অভিভাবক সুলভ অনুপ্রেরণার বটবৃক্ষের ছায়া হয়ে পাশে থাকার জন্য। খুব স্বল্প সময়ের ভেতরে গল্পের ঘোরের মধ্যে নিবিষ্ট হয়ে উপন্যাসটি লিখে ফেলেছি। এখানে প্রেমের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, দ্বিধা, ঈর্ষা, লোভ, লালসা, প্রতিশোধের রূপী চরিত্রগুলোর মধ্য দিয়ে চিত্রায়ন করার চেষ্টা করেছি। আশা করি পাঠকদের ভালো লাগবে, ইনশাল্লাহ। ডায়না এমরোজ লাকি। আমরা গল্পটি শুরু করছি। ১৯৯৭ সাল, ভারাক্রান্ত সকাল। সূর্যের কড়া ঝিলিক, ব্যস্ত শহর, কাকের আনাগোনা। ভোর সকালে জয়াকে রান্নাঘরে আসতে হয়। বাড়িতে কাজের মহিলা থাকলেও তাদের হাতে রান্না জাহাঙ্গীর খেতে পারেন না। জাহাঙ্গীর চৌধুরী বরাবর রাগী একজন মানুষ। খুব সহজে সবার সাথে মেশেন না, তবে তার সমস্ত রাগ ক্রোধ একজনের কাছে হার মানে। সে হচ্ছে তার একমাত্র ছেলে। সকাল ৮টা নাগাদ জয়া রান্নাঘর থেকে জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বললেন, সকাল সকাল উঠেই কি তোমার পেপার নিয়ে বসতে হয়? বয়স হয়েছে, সকালে একটু হাঁটতে বের হতে পারো। এভাবে বসে থাকলে দেখবে ডায়াবেটিক্সটা আরো বেড়ে যাবে। জাহাঙ্গীর খবরের পাতায় চোখ রেখেই শান্ত স্বরে বললেন, জয়া, থামো তো, গুরুত্বপূর্ণ একটা নিউজ পড়ছিলাম। তুমি কি খবর পড়ো? জানো চারদিকে কি হচ্ছে? দেশের খবর রাখতে হয়, ভালো মন্দ জানতে হয়। জয়া বিরক্ত হলেন, গলা চড়িয়ে উত্তর দিলেন, কি এমন হচ্ছে শুনি? জাহাঙ্গীর আহত কণ্ঠে বললেন, ২৭ বছরের যুবক ছেলেরা একে একে নিখোঁজ হচ্ছে। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর তাদের লাশ পাওয়া যাচ্ছে নদীতে, খালে বিলে, কিংবা ফসলের ক্ষেতে। ব্যাপারটা একদমই সাধারণ কিছু নয়। জয়া নাস্তা তৈরি করা ছেড়ে দৌড়ে জাহাঙ্গীরের কাছে ছুটে এলেন। বিষয়টা সত্যিই চমকপ্রদ আর অদ্ভুত। আতঙ্কিত কণ্ঠে বললেন, কি বলো এসব? দেখাও তো দেখি। জাহাঙ্গীর পেপারটা জয়ার দিকে এগিয়ে দিলেন। জয়ার চোখ ছানা ভরা। ভ্রু কুঁচকে পেপারটা ভালোভাবে পরখ করে বললেন, সত্যিই তো, আমার ভীষণ ভয় লাগছে।
আমাদের খোকা। জয়া 2 হাতে মুখ ঢাকলেন। চোখে মুখে আতঙ্কের ছাপ। বুক ধুকপুক করেছে। ছেলেটার জন্য ভীষণ চিন্তা হচ্ছে। জাহাঙ্গীর বিষয়টা উপেক্ষা করে বললেন, আহা, তুমি আমাদের খোকাকে কেন টানছো? ও হচ্ছে বীর, আমার সাহসী ছেলে, একজন এসআই। ওকে কে কি করবে? বরং ওর থেকে সবাই দূরে থাকে। জয়ার মন মানছে না। মায়ের মন ঠান্ডা সান্ত্বনাতে শান্ত হবে না। উত্তেজিত কণ্ঠে বললেন, তুমি কি খবরটা সম্পূর্ণ পড়েছো? এই দেখো, 27 বছরের ছেলেরা নিখোঁজ হওয়ার পর শুধু ওদের খুন করা হয় না, ওদের শরীর থেকে হার্ট বের করে নেওয়া হয়। এটা কোনো হার্ট পাচারকারীর চক্র নয় তো? জাহাঙ্গীর বিষয়টা পাত্তা দিলেন না। সোফা ছেড়ে খাবার টেবিলে এসে বসলেন। প্লেট সাজিয়ে বললেন, সে যাই হোক, খেতে দাও। এসব নিয়ে আমাদের এত মাথা ঘামানোর দরকার নেই। তৎক্ষণাৎ বাড়িতে উপস্থিত হলো সূর্য। বেচারা অপূর্বের খোঁজে এসেছে। দরজা থেকে সালাম দিয়ে বলল, আঙ্কেল, কেমন আছেন আপনারা? জয়া মৃদু হেসে সামান্য উত্তর দিলেন, সূর্য, হঠাৎ তুমি? এসো এসো। সূর্য খানিকটা তাড়া দিয়ে বলল, না, আজ সময় নেই। এসেছিলাম অপূর্বের সঙ্গে একটু দেখা করতে। কোথায় সে? জয়া চিন্তিত হলেন। মাথা নাড়িয়ে বললেন, কিন্তু অপূর্ব তো বাড়িতে নেই। সূর্য কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তাহলে কোথায়? অপূর্ব 15 দিনের জন্য অফিসিয়াল ট্রিপে গেছে। কোথায়? বিক্রমপুরের রুশ রাজ্যে। সূর্য দৃষ্টি মেঝেতে স্থাপন করে কিছু ভাবলো। এরপর বলল, তাহলে আজ আসি আমি। ও ফিরলে আমার কথা বলবেন। অবশ্যই। সূর্য বিদায় নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল। জয়া ও জাহাঙ্গীর বসে সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে গভীর আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে ঘরে প্রবেশ করলেন তাদের পারিবারিক উকিল। তার আগমনে ঘরের পরিবেশ খানিকটা গম্ভীর হয়ে উঠল। উকিলকে চোখে পড়তেই জাহাঙ্গীর তৎক্ষণাৎ খাবার টেবিল থেকে উঠে এলেন। তড়িঘড়ি করে কিছু কাগজপত্র তার হাতে তুলে নিলেন। এরপর কোনো কথা না বলে দ্রুত পায়ে উকিলকে সঙ্গে করে ঘর ত্যাগ করলেন। বিক্রমপুরের রুশ রাজ্য। ডিসি সাহেব সারাদিন টিমের সবাইকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখালেন। পরে সবাইকে উদ্দেশ্য করে বললেন, এখানের প্রতিটি জায়গা অজানা অচেনা। হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগছে, তোমাদের এখানে কেন আনা হয়েছে, এখানে কি হয়েছে, কেন হয়েছিল, কারা এখানে বসবাস করত? এই প্রশ্নগুলোর কোনো সুনির্দিষ্ট উত্তর আমাদের কারোর কাছে নেই। তবে অপারেশনের প্রয়োজনে ভবিষ্যতে যদি কখনো এই রুশ রাজ্য এলাকায় আসতে হয়, তখন যেন কেউ বিভ্রান্ত না হয়, সেই কারণেই এখানে তোমাদের ক্যাম্পিং এর ব্যবস্থা করা হয়েছে। ডিসি সাহেব রুশ রাজ্যের আনাচে কানাচে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো সবাইকে। বিভিন্ন জায়গা পরিদর্শন আর পর্যবেক্ষণ করতে করতে সন্ধ্যা হয়ে এলো। টিমের সকলে ক্লান্ত শরীরে ফিরে এলো সেদিনের মতো। টিমে টোটাল 16 জন সদস্য। প্রতি রুমে 8 জন করে থাকার ব্যবস্থা করা হয়েছে। সবাই খুব ক্লান্ত, তাই বিশ্রাম নিচ্ছে। সারাদিন হেঁটে হেঁটে বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হয়েছে তাদের। কিন্তু হঠাৎ অপূর্বের ইচ্ছা হয় সবাই মিলে দিগন্ত নদীর তীরে যাবে। এই জায়গাটা নির্জন, সহজে কেউ সেখানে যায় না। তার ইচ্ছে সবটা ঘুরে ঘুরে দেখবে, তাও আবার রাতে। অপূর্ব নির্ভীক, সাহসী এবং সৎ পুলিশ অফিসার। ভয় বলতে কোনো অদৃশ্য বস্তুকে ঘায়েল করতে পারে না। কিছুক্ষণ ভেবে সে বলল, আমরা সবাই কিছুক্ষণ পর দিগন্ত নদীর তীরে যাচ্ছি। রাতে একবার জায়গাটা পরিদর্শন করব। সাদিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোরা যা, আমি না। কি ভয়ানক জায়গা। সাদিকের কথায় অপূর্ব সহ রায়হান, হিমেল, মৃদুল আর পলাশ খিল খিল করে হেসে উঠল। অপূর্ব মৃদু হেসে বলল, একজন পুলিশ হয়েও ভয় পাচ্ছিস? আমি কিন্তু কারোর কথা শুনবো না। আমরা ঠিক 6:30 বের হব। সবাই অপূর্বের কথা শুনতে বাধ্য, কারণ সে শুধু টিম লিডার নয়,
প্রাণপ্রিয় বন্ধুও। ঘড়ির কাঁটা 6:30 ঘরে। অপূর্বের পরিকল্পনা মতো সবাই বেরিয়ে পড়ল। চাঁদনি রাত জ্যোৎস্নার আলোতে চারদিক দিনের মতো আলোকিত হয়ে উঠেছে। চারদিকে নিস্তব্ধ শুনশান পরিবেশ, ঝিঝি পোকার ডাক, সঙ্গে বাদরের আলাপ আলোচনার ভয়ানক রূপ নিয়েছে। হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর পর্যন্ত চলে এসেছে। নদীর পাশ ঘেঁষে বিশাল একটা জঙ্গল, চারপাশে ঘন ঝোপঝাড়। দেখে যেন মনে হচ্ছে এ যেন আমাজনের জঙ্গল। সাদিকে ভয়ার্ত কণ্ঠে বলল, এই অপূর্ব, চল ফিরে যাই। আমার কেমন জানি ভয় 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 করছে। অপূর্ব তৎক্ষণাৎ উফ শব্দ করে অপূর্ব হঠাৎ শব্দ করে নির্দেশক আঙুল তুলে সবাইকে চুপ করতে বলল। রায়হানের চোখ ছলছল করে উঠল। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অপূর্ব চাপা কণ্ঠে বলল, কেউ এখানে আছে, আমরা ছাড়াও আরো কেউ। সাদিক বলল, ভয় দেখাস না, এখানে কেউ ভুলেও আসে না। অপূর্ব ফিসফিস করে বলল, আমি বলছি তো, ওদিকটায় কেউ আছে, পায়ের চপর চপর আওয়াজ পাচ্ছি। সাদিক আবার থেমে গিয়ে বলল, চল ফিরে যাই। তোরা এখানেই থাক, আমি দেখছি। অপূর্ব কথা বলতে বলতে সামনে এগিয়ে গেল। সাদিক, পলাশ, রায়হান সবার নিষেধ সত্ত্বেও অপূর্ব শুনল না। অদম্য কৌতূহল আর রহস্য ওকে সামনের দিকে টানছে। সাদিক বিরক্ত হয়ে দাঁত চেপে বলল, এই ছেলেটা আজ মরবে। অপূর্ব জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে। চারপাশ নিশ্চুপ, নিস্তব্ধ। হঠাৎ কানে ভেসে আসে নুপুরের শব্দ। অপূর্ব থমকে দাঁড়ায়। শরীর থেকে অঝরে ঘাম ঝরতে শুরু করে। ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করে, কে ওখানে? কে কে ওখানে? কোনো সাড়া নেই, কারোর কোনো শব্দ নেই। ডান হাতে পিস্তল, বাম হাতে টর্চ ধরে অপূর্ব আবার বলে ওঠে, আমি জানি এখানে কেউ আছে, বেরিয়ে এসো। হঠাৎ তার পেছন দিক থেকে কেউ দৌড়ে সামনে চলে যায়। অপূর্ব ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সে পেছন পেছন ছায়ামূর্তিটিকে অনুসরণ করে দৌড়াতে থাকে। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায়। টর্চটা ছিটকে পড়ে যায় হাত থেকে। তবুও থেমে না থেকে উঠে দাঁড়ায়। অচেনা লোকটিকে নজরে রাখে। জ্যোৎস্নার আলোয় চারদিক আলোকিত। সামনে থাকা দৃশ্যটা পরিষ্কার দেখা যাচ্ছে। অপূর্ব ভালো করে খেয়াল করে দেখে, লোকটি কোনো ছেলে নয়, মেয়ে। সে অবাক হয়ে যায়। এই জঙ্গলে মেয়ে? কোথা থেকে? বুকের বুকানি বেড়ে যায়। ভয় না পেলে মেয়েটির ভয় না পেয়ে মেয়েটির পেছনে ছুটে যায় সে। ধমকের সুরে বলে, দাঁড়াও বলছি, না হলে গুলি করে দেব। মেয়েটি থমকে দাঁড়ায়। সে হাঁপাচ্ছে। কমপক্ষে 5 থেকে 6 হাত দূরে দাঁড়িয়ে আছে সে। মাথায় বেনুনি, পায়ে কোনো জুতা নেই, মুখটা পুরোপুরি ফাঁকা। পেছন থেকে অপূর্ব জিজ্ঞেস করে, কে তুমি? এই জঙ্গলে করোটা কি? মেয়েটা কিছু না বলে সামনে হাঁটতে শুরু করে। অপূর্ব মেজাজ দেখিয়ে বলে ওঠে, এই দাঁড়াও, কে তুমি? না হলে। বলতেই মেয়েটি এক অদ্ভুত কণ্ঠে উত্তেজিত ভঙ্গিতে বলে, আমি এলিজা। এলিজা? এখানে কেন? এত রাতে কি করো? চুরি না অন্য কিছু? বেশি বিচলিত হয় অপূর্ব। মেয়েটির উত্তরের আশায় তাকিয়ে থাকতেই পেছন থেকে রায়হান, মৃদুল, সাদিক একসাথে চিৎকার করে ওঠে, অপূর্ব, অপূর্ব। অপূর্ব পেছনে তাকিয়ে আবার সামনে ফিরতেই দেখে মেয়েটি গায়েব। এত কম সময়ে কোথায় পেল? সাদিক অপূর্বের কাছে এসে বলল, তুই ঠিক আছিস? অপূর্ব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছি। তোদের তো বলেছিলাম এখানে কেউ নেই, সেটা একদম সত্যি। আর
তোদের তো বলেছিলাম এখানে কেউ আছে, সেটা একদম সত্যি। আর সেটা কোনো ছেলে নয়, একটা মেয়ে। তবে মেয়েটা অদ্ভুত, হয়তো লুকোচুরি খেলছে। সাদিক হেয়ালিপূর্ণ ভঙ্গিতে বলল, ধুর, এই জঙ্গলে মেয়ে আসবে কোথা থেকে? তুই যে সুন্দর, হয়তো জিন দেখা দিয়েছিল। ওর কথায় সবাই হেসে উঠল। অপূর্ব পাত্তা দিল না, গম্ভীর কণ্ঠে বলল, চুপ কর, ও কোনো জিন নয়। অদ্ভুত দেখতে ছিল মেয়েটা, নামও বলেছিল। সাদিক মজা করে বলল, কি নাম জিনের? এলিজা। রায়হান মাথা নাড়িয়ে বলল, জঙ্গলটা সুবিধের নয়, চল এখান থেকে। সাদিক তৎক্ষণাৎ কিছু একটা ভেবে জিজ্ঞেস করলো, মেয়েটার বয়স কেমন হবে? অপূর্ব আন্দাজ করে বলল, আনুমানিক 23 থেকে 24। কথাবার্তা ভঙ্গি দেখে তাই মনে হলো। সাদিক আর কিছু বলল না, সবাই কিছুক্ষণ চুপচাপ রইল। অপূর্ব আগ্রহ নিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিল, ভালো করে পর্যবেক্ষণ করলো। কেউ নেই। তবে সত্যি কি সবটা তার কল্পনা? এসব ভাবতে ভাবতে সামনে এগোতেই চোখ পড়ে মাটির দিকে। কিছু একটা চকচক করেছে। চাঁদের আলোয় পরিষ্কার দেখা না গেলেও বোঝা গেল কিছু একটা পড়ে আছে। অপূর্ব সেটি হাতে তুলে নিল, দেখে একটা নূপুর। নূপুরটা হাতে নিয়ে ভাবতে থাকে, এটা কোনো জিনের নূপুর না, বাস্তবেই একটা মেয়ে ছিল এখানে। আর নূপুরটা তারই। কিন্তু কে সে? এই জঙ্গলেই বা কি করছিল? পরদিন সকালে সবাই খাবার খেয়ে যে যার মতো গল্প করছে। কে কি শিখলো, কি অভিজ্ঞতা হলো, এসব নিয়েই চলছে আলোচনা। অপূর্ব এক কোণে বসে নূপুরটা দেখছে আর ভাবছে, যদি কোনো মেয়েই না থাকে তাহলে এই নূপুরটা ওখানে এলো কিভাবে? আর যদি মেয়ে থেকেই থাকে তাহলে এলিজাকে, সে ওখানে কি করেছিল? তার উদ্দেশ্য কি? হঠাৎ ডিসি সাহেব রুমে প্রবেশ করলেন। সবাই সম্মানের সাথে উঠে দাঁড়ালো। ডিসি সাহেব বললেন, আজ আমাদের ট্যুরের 15তম দিন। হয়তো সবার মনে একটা প্রশ্ন, এমন একটা জায়গায় কেন এনেছি তোমাদের? গতকাল বলেছিলাম, আজও বলছি। অনেকের ধারণা প্রায় 4 থেকে 500 বছর আগে এখানে রাজারা বাস করতেন। এটাই ছিল তাদের রাজ্য। কিন্তু একসময় কোনো এক কারণে সবাই নির্মমভাবে খুন হয়। তারপর থেকে এই রুশ রাজ্যে কেউ আর বাস করে না। তবে হ্যাঁ, অনেকে ঘুরতে আসে এই জায়গাটায়। তোমাদের নিয়ে আসার উদ্দেশ্য, যদি ভবিষ্যতে কোনো অপারেশনের জন্য এই জায়গাটা দরকার হয়, তাহলে তোমাদের মনে যেন কোনো বিভ্রান্তি না থাকে। আমরা শিগগিরই এখান থেকে চলে যাব। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে পেছনে ফিরে বললেন, সবাই তো খবর পেয়েছো, অনেকদিন ধরে 27 বছর বয়সী ছেলেরা কিডন্যাপ হচ্ছে। এরপর তাদের নৃশংসভাবে খুন করে দেহগুলো এদিক সেদিকে ফেলে রেখে যাচ্ছে কেউ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতিটি দেহেই হার্ট মিসিং। কেউ যেন শরীর থেকে হার্ট আলাদা করে নিচ্ছে। অপূর্ব বলল, স্যার, এটা নিশ্চয়ই কোনো মারাত্মক সাইকো কিলার, সাধারণ কেউ নয়। রায়হান যোগ করলো, আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব তাকে ধরার জন্য। ডিসি সাহেব বললেন, ভেরি গুড। আমরা 2 দিন পর এখান থেকে চলে যাব। সবার মনে থাকে যেন, বি সেফ অলওয়েজ। বলে তিনি চলে গেলেন। সবাই এখন সাইকো কিলার নিয়ে আলোচনা করেছে, শুধু অপূর্ব চুপচাপ। সে মনে স্থির করেই ফেলেছে, কালই আশেপাশের গ্রামের দিকে যাবে, খুঁজবে এলিজাকে। কে এই মেয়ে? কি তার উদ্দেশ্য? এত রাতে এই জঙ্গলে সে কি করেছিল? সাদিক পাশ থেকে আতঙ্কিত কণ্ঠে বলল, ভাই, আমার তো খুব ভয় করছে। 27 বছরের ছেলেদের কিডন্যাপ করে তাদের খুন করা হয়, তারপর শরীর থেকে হার্ট কেটে নেওয়া হয়। এই সাংঘাতিক ব্যাপার বল। অপূর্ব হতাশ হয়ে বলল, ঠিক বলেছিস, ব্যাপারটা খুবই অদ্ভুত। রুশ রাজ্য ক্যাম্পিং এর সময়সীমা কাল শেষ। পরশু সকালে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তাই শেষবারের মতো সবাই জঙ্গল ঘেরা জায়গাটা পরিদর্শন করছে। কেউ কেউ হাতে কলম ও নোট নিয়ে কিছু টুকে নিচ্ছে, আবার কেউ কেউ ক্যামেরা হাতে
ক্যামেরা হাতে করে শেষ মুহূর্তের স্মৃতি ধরে রাখছে। রায়হান, তানভীর, মৃদুল সবাই রিসোর্টের বাইরে ঘুরছে। সাদিক অপূর্বের পাশে বসে আছে। অপূর্বের কার্যকলাপে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে সে। অপূর্ব গতকাল পাওয়া নূপুরটা হাতে নিয়ে বারবার করে দেখছে। তার মন জুড়ে এখন সেই মেয়েটি। কে ছিল সে? এত রাতে জঙ্গলের ভিতর কি করেছিল? সবাই বলছে মেয়েটা কোনো জিন, কিন্তু অপূর্বের মনে একটু সন্দেহ নেই। সে ছিল রক্ত মাংসের সে ছিল রক্ত মাংসের এক মানুষ। যদি জিনে হতো তবে নিজের নাম বলতো না, নাম বলেছিল এলিজা। এসব ভাবতে ভাবতেই সাদিক তার চিন্তার জাল ছিঁড়ে বলল, নূপুরটা ফেলে দে। কাল রাতে কোনো মেয়ে ছিল না, তুই ভুল দেখেছিস। অপূর্ব বিরক্ত মুখে বলল, অপূর্ব কোনোদিন ভুল দেখে না। মেয়ে ছিল, আর আজকে দিনের মধ্যে তাকে খুঁজে বের করব। সাদিক অবাক গলায় বলল, মানে খুঁজবি কিভাবে? অপূর্ব মৃদু হেসে পকেট থেকে নূপুরটা বের করলো। সামনের আলোয় সেটা ঝিকমিক করে উঠল। এটা দিয়ে এই নূপুরটা যার, তার এক পা খালি থাকবে। আচ্ছা, এটা হচ্ছে অপূর্ব বলছে যে এটা দিয়ে এই নূপুরটা যার, তার এক পা খালি থাকবে, আরেক পায়ে থাকবে এইরকম আরেকটা নূপুর। মেয়েটি সুন্দর চিনে ফেলবো। সাদিক বিরক্ত মুখে বলল, এই রোদের মধ্যে আমি কোথাও যাচ্ছি না। জায়গাটা এমনি ভয়ানক, যদি কিছু হয়। অপূর্ব হেসে উঠল, তুই এত ভীতু হয়ে পুলিশের চাকরি কিভাবে পেয়েছিস? থেমে অপূর্ব রসিকতা করে পুনরায় বলল, নিশ্চয়ই ঘুষের কারামতে। সাদিক মুখ ঘুরিয়ে মাথা চুলকালো, তোর জন্যই তো চাকরিটা নিয়েছিলাম, আর তুই আমাকে কথা শোনাচ্ছিস? অপূর্ব হেসে বলল, ঝগড়া বাদ দে, চল। অবশেষে অপূর্ব আর সাদিক বেরিয়ে পড়ল গ্রামগুলোর দিকে, অজানা সেই মেয়েটিকে খুঁজে বের করতে। রুশরাজ্য থেকে দক্ষিণে কয়েক কিলোমিটার হেঁটে যায় তারা। গাছপালা ব্যতীত কোনো জনমানব চোখে পড়েছে না, শুধু ও চুটি খাচ্ছে, হেঁটেই যাচ্ছে। সাদিক ক্লান্ত শরীরে বলল, ভাই আমি আর পারছি না, প্রচন্ড গরম লাগছে। অপূর্ব বলল, আমার জন্য এতটুকু কষ্ট করতে পারবি না? তৎক্ষণাৎ অপূর্ব সামনের দিকে দেখলো একজন মৌলবি আসছে। অপূর্ব মনে স্থির করলো ওনাকে জিজ্ঞেস করবে এখানে কোনো গ্রাম আছে কিনা। মৌলবি কাছে আসতেই অপূর্ব লম্বা গলায় সালাম দিল। মৌলবি থমকে দাঁড়ায়, সালামের জবাব দিয়ে বলল, তোমরা কারা? অপূর্ব বলল, আমরা শহর থেকে ক্যাম্পিং করতে এসেছি, এখানের গ্রামগুলো পরিদর্শন করতে বলা হয়েছে, কিন্তু এখানে তো গ্রামই দেখতে পাচ্ছি না। মৌলভী বলল, উত্তর দিকে তিলকনগর, সেখানে কিছু গ্রাম পাবে। অপূর্ব মৌলভীকে ধন্যবাদ দিয়ে তিলকনগরের উদ্দেশ্যে পা বাড়ালো। বেশ কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল তিলকনগর। ওরা দেখলো প্রথমে কিছু কাঠের ঘর দেখা যাচ্ছে, কাঠের হলেও আকর্ষণীয়। বাড়ির পরিচ্ছদ পরিপাটি। অপূর্ব বলল, চল এই বাড়িতেই প্রথমে যাওয়া যাক। সাদিক বলল, কিন্তু আমরা বলবো আমরা বলবো কি, কিসের জন্য এসেছি? অপূর্ব কিছু একটা ভেবে বলল, চল আমাকে অনুসরণ কর, আমি দেখে আমাকে দেখে কিছু শেখ। কিভাবে অচেনা মানুষের সাথে পরিচিত হতে হয় তোকে এখনই শিখিয়ে দিচ্ছি। সাদিক মুখ কুঁচকে দিল। সর্বপ্রথম সর্বপ্রথম পড়লো ছোট একটি ঘর। অপূর্ব গলা চড়া অপূর্ব চড়া গলায় ডাকলো, কেউ আছেন? একজন বৃদ্ধ লোক বেরিয়ে এলো, বলল, কারা তোমরা? অপূর্ব মৃদু হেসে বলল, চাচা, আমরা শহর থেকে রুশরাজ্যে এসেছি ক্যাম্পিং এর জন্য। আশেপাশের গ্রামগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করছিলাম। যা গরম পড়েছে, পানির পিপাসা পেয়ে গেছি। লোকটি বলল, তোমরা দাঁড়াও, আমি আনছি। সাদিক বলল, তুই পানি খাবি? অপূর্ব বলল, আমি খাবো কখন বললাম?
তুই খাবি, কিন্তু আমার তো পিপাসা লাগেনি। কি হয়েছে? কি হয়েছে তাতে? তুই খাবি। সাদিক কিছু বলার আগেই লোকটি পানি নিয়ে আসে। অপূর্ব সাদিককে ইশারা করলো। সাদিক ইতস্তত বোধ করে পানিটা খেয়ে নিল। ততক্ষণে অপূর্ব আসে ততক্ষণে অপূর্ব আশেপাশে পরখ করলো। কোথাও কাউকে দেখতে পেল না, যাকে দেখে গতকাল মেয়েটির মতো মনে হবে। অপূর্ব প্রথম বাড়িটি ত্যাগ করে। কিছু দূর আর একটা বাড়ি। অপূর্ব একইভাবে সেখান থেকেও পানি নিল। সাদিক বাধ্য হয়ে খেল। সেখানেও তেমন কাউকে দেখলো না। তৃতীয় বাড়িতে গিয়ে অপূর্ব একইভাবে ডাকলো। সাদিক ক্লান্ত কণ্ঠে বলল, এ ভাই, আমি আর পানি খেতে পারবো না। বলির পাঠা পেয়েছিস নাকি? অপূর্ব কৌতুক করে বলল, পানি খেতে বলেছি, বিষ নয়। মনে কর আমার বিয়ের পানি। মনে কর আমার বিয়ের পানি। হ্যাঁ, সাদিক বিরক্ত হয়ে বলল, বিয়েতে কেউ পানি খায়? আমি খাওয়াই। এটার কি অপূর্ব বলছে? তারপর হচ্ছে সাদিক ক্লান্ত চোখে অপূর্বকে পরখ করলো। তৃতীয় বাড়ি থেকে কেউ পানি দিলে সাদিক বাধ্য হয়ে তৃতীয় বাড়ি থেকে কেউ পানি দিলে সাদিক বাধ্য হয়ে খেয়ে নিল। সাদিক বলল, এখন তো প্রচন্ড চাপ, আর আমি খেতে পারবো এখন তো প্রচন্ড চাপ আর আমি খেতে পারবো না। আমি চলে যাচ্ছি। সাদিক চলে যেতে উদ্যত হতেই অপূর্ব পেছন থেকে থাবা মেরে ধরে বলল, আর একটা ঘর আছে, ওই ঘরটায় গিয়ে তারপর চলে যাব। শেষের ঘরটিতে শেষের ঘরটিতে গিয়ে অপূর্ব অচেনা ভঙ্গিতে ডাকলো। কেউ বেরিয়ে এলো না। দ্বিতীয়বার ডাকার পর একজন মহিলা বেরিয়ে এলো। জিজ্ঞেস করলো, তোমরা কারা? ডাকো কেন? অপূর্ব বলল, আন্টি, আমরা পুলিশ অফিসার, শহর থেকে এসেছি। এখানের গ্রামগুলো পরিদর্শন করছিলাম। প্রচন্ড গরমের জন্য তৃষ্ণা পেয়ে যায়, তাই মহিলাটি বলল, তোমরা বসো, আমি নিয়ে আসছি। অপূর্ব বলল, অন্তত ইনি বসতে তো বলেছেন, চল বসি। সাদিক বলল, তুই কি বেহায়া ভাই? ঘরের সামনের দিকে চৌকি পাতা। অপূর্ব আর সাদিক বসলো। সাদিক কিছুটা শান্তি অনুভব করলো। অপূর্বের দৃঢ় দৃষ্টি অপূর্বের দৃঢ় দৃষ্টি অস্থির। এদিকে এদিক সেদিক বারবার পরখ করছে। সেরকম কোনো মেয়েকে দেখতে পেল না। ঘর থেকে মহিলাটি পানি নিয়ে এলো। সাদিক খেয়ে নিল। অপূর্ব বলল, আচ্ছা আন্টি, তাহলে আসি। তারা ঘর থেকে বের হতেই অপূর্বের চোখ পড়ল বাড়ির পেছনের দিকে। খোলা বাতাসে কেউ চুল শুকাচ্ছে। চুলগুলো এপাশ থেকে ওপাশ করে ঝাপটাচ্ছে। পরনে তার কালো রঙের থ্রি পিস, গায়ের রং ফর্সা। উল্টো উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। অপূর্বের বুকের ভেতর প্রফুল্ল অপূর্বের বুকের ভেতর উৎফুল্ল হয়ে উঠল। চোখের পলক ফেলতে ভুলে যায় সে। ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, এই পর্যন্তই রাখবো আমাদের প্রথম পর্বটি। দ্বিতীয় পর্বটিও খুবই দ্রুত আসবে। আর হচ্ছে, আপনারা যারা এই বইটি সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনের লিংক থেকে সরাসরি কিন্তু বইটি কিনতে পারবেন, সংগ্রহ করতে পারবেন। এছাড়াও যদি আপনারা ফেসবুক থেকে নিতে চান, সেক্ষেত্রে বই অঙ্গনের ফেসবুক পেজে মেসেজ দিলে কিন্তু আপনারা বইটি অর্ডার করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আর পরবর্তী পর্ব ইনশাল্লাহ খুব দ্রুতই আসবে। যদি অধৈর্য হয়ে যান তাইলে বইটি সংগ্রহ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেন। আজকে আসছি। আল্লাহ হাফেজ।